খবরটা পড়ি। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে পুরনো বাণিজ্য মেলার মাঠে এবার ঈদুল ফিতরের নামাজের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে উপস্থিত হয়ে নামাজ আদায় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নামাজে তার কাতারে দাঁড়ানোর দৃশ্যের ছবি এবং একদিক থেকে করা ভিডিও নিয়ে দিনভর আলোচনা ছিল সোশ্যাল মিডিয়ায়। তো কী আলোচনা ছিল সেটা আসলে আমরা ছবিটা দেখলেই বুঝতে পারতেছি। ছবি দেখে মনে হচ্ছে উপদেষ্টা জনাব আসিফ শেঠ চলে আসছেন, বল্লভ শেঠ। উনি আলাদা একটা কাতার করে আলাদা একটা জায়নামাজ পেতে সবার থেকে একটু আলাদা হয়ে একটু বাবু হয়ে বেশ উপভোগ করতেছেন আর কি। ওনার সময়কাল, ওনার পাওয়ার প্রতিপত্তি বেশ উপভোগ করতেছেন। এটা ছবিটা দেখে কিন্তু এমন মনে হওয়াটাই স্বাভাবিক, রাইট? কারো যদি এমন মনে হয় তাইলে তাকে হচ্ছে দোষারোপ করার সুযোগ নাই। এবং এটা শুধু মনে হয় না, এটা দেখে লাইক অবভিয়াস, লাইক এখানে সেকেন্ড কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। আমরা এখানে যেখানে অ্যাট ডেইলি শো উইথ ফখরুল আমরা যে কোনো ঘটনা বিশ্লেষণ করার আগে সম্ভাব্য সকল দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি এবং কোনো বিষয়ে মোটামুটি উল্লেখযোগ্য পরিমাণ নিশ্চিত না হইলে আমরা হাজারবার করে প্রবাবলি, পটেনশিয়ালি, সম্ভবত, মনে হচ্ছে এরকম করে আলোচনা করি, জানি অডিয়েন্স এরকম ধারণা না পায় যে আমরা এখানে ফ্যাক্ট আবিষ্কার করে ফেলছি, কোনো বিষয়কে, কোনো থিওরিকে ফ্যাক্ট হিসেবে উপস্থাপন করতেছি। কিন্তু দুঃখজনকভাবে বেশিরভাগ মানুষকে এটা করতে দেখি না। স্পেশালি ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্যের চ্যানেলে গেলে তো দুনিয়ার সকল তথ্য ওনাদের কাছে আছে। এই বিষয়ে ডিটেলড কনটেক্সট কি, সেই ডিটেলড কনটেক্সট পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে। তো সেটা আমরা এখন জানবো। কিন্তু আমরা যে কোনো ঘটনাকে অনলাইনে যেসব খবরাখবর দেখি, জানি, সেগুলোকে বিশ্লেষণ করার যে ম্যাথডিক্যাল এবং স্ট্র্যাটেজিক যে একটা ওয়ে, সেটাও আমি একটু আলোচনা করব। এই কারণে আমি মূলত এই খবরটা দেখাচ্ছি। আমি যখন আলোচনা শুরু করি তখন ভাবছিলাম যে ঢাকা পোস্টের এই খবরটা দেখাবো না, এই খবরটা আলোচনাও করবো না, আমি আমার মতো ইন্ডিপেন্ডেন্টলি আলোচনা করব। কিন্তু তারপরও কেন দেখাচ্ছি যে অনলাইনের এই যে গুজবের ভিড়ে কতভাবে আমাদেরকে সতর্ক থাকা উচিত, এবং আপনাদের যারা গুজববাজ তারা যখন কোনো একটা দাবি করে, কোনো একটা জিনিসকে তথ্য হিসেবে উপস্থাপন করে, এটা আদৌ রেফারেন্স হিসেবে কোয়ালিফাই করে কিনা, অথবা তারা কোনো একটা বিষয় আলোচনা করার সময় সব পসিবিলিটি উল্লেখ করে আলোচনা করে কিনা, অথবা যেই জিনিসটাকে উপস্থাপন করতেছে সেটার উপর আননেসেসারিলি আনডিউ এমফাসিস দিতেছে কিনা, অথবা ডাউন প্লে করতেছে কিনা, এগুলো একটু আপনারা লক্ষ্য রাখবেন। আপনাদের প্রতি এই অনুরোধ করার জন্য আমি আজকে আলোচনাটা করতেছি। আদারওয়াইজ এটা আলোচনা করার মতো বিষয় ছিল না। এটা আশা করি আমাদের জন্য একটা জানা শেখার উপলক্ষ হবে। আচ্ছা, কী কারণে ঢাকা পোস্টের এই খবরটা নিয়ে আলোচনা করতেছি সেটার কারণ হচ্ছে, এমনটি কেন করা হলো যে আসিফ মাহমুদ উনি কেন এইভাবে করে বাবুর মতো আলাদা একটা পেতে সকল মুরব্বীর সামনে সেভাবে দাঁড়াইলেন, এমনটি কেন করা হলো সে বিষয়ে জানতে চাইলে রিউমার স্ক্যানার কথা বলেছে বিকল্প ইমাম, যিনি উপদেষ্টা আসিফের সঙ্গে একই কাতারে দাঁড়িয়েছিলেন মুফতি জুবায়ের আহমদ আল আজহারির সঙ্গে। তিনি জানান, ইমাম সাহেবের বিকল্প ইমাম সাহেব দাঁড়াবেন, এক পাশে দাঁড়ালে অন্য পাশ খালি থাকে, পেছনে জায়গা হচ্ছিল না বিধায় সামনে আরেকজনকে আসতে হয়। তখন প্রশাসক উপদেষ্টাকে সামনে আসার অনুরোধ করে, তখন উনি সামনে আসেন। আচ্ছা, না দেখেন, এই খবরটা পড়ার পর ইট ডিডন্ট কোয়াইট মেক আ লট অফ সেন্স টু মি। এই লাস্ট প্যারাগ্রাফটা পড়ার পর, মানে মেবি ইট ইজ ট্রু, আই এম নট কোয়েশ্চেনিং অর চ্যালেঞ্জিং, মেবি ইট ইজ ট্রু যেটা এখানে বলা হয়েছে, স্পেশালি খুব সুনির্দিষ্ট তথ্য দিয়ে বলা হয়েছে। এগুলো হইতেছে গুজব এবং বাটপারি কথাবার্তা থেকে কোনটা মোর বিলিভেবল ওইটা বোঝার একটা ওয়ে। যারা গুজব করবে বা যেটা কাইন্ড অফ নট কোয়াইট অ্যাজ রিলায়েবল নিউজ হবে, সেটাতে দেখবেন যে স্পেসিফিসিটি কম থাকবে। এটা সারা পৃথিবীর, শুধু খবরাখবর অনলাইন গুজব না, পৃথিবীর যে কোনো ক্ষেত্রে মানুষ যখন দেখবেন কম স্পেসিফিক হইতেছে, ভেগ থাকতেছে, তার মানে হইতেছে এটা লেস রিলায়েবল, রাইট? তো এখানে যেহেতু বলতেছে যে রিউমার স্ক্যানার কথা বলছে, এখানে একটা স্পেসিফিক তথ্য আমরা দেখতে পাচ্ছি। শুধু ইমামের সাথে কথা বলতেছে না, বিকল্প ইমাম, মানে আরও সুনির্দিষ্ট স্পেসিফিক তথ্য দিচ্ছে ইমামের ব্যাপারে, এবং ইমামের নাম বলতেছে মুফতি জুবায়ের আহমদ আল আজহারি। সো এই একটা লাইনের মধ্যে এত স্পেসিফিক তথ্য, এগুলো সব কিছু বানোয়াট বিশ্বাস করাটা একটু মুশকিল। তারপর তো একটা ন্যারেটিভ বলি অথবা একটা বাস্তবতা তুলে ধরছে কী ঘটছে ঘটনাটা সেখানে। এটা পড়ার পর আমি যে কারণে বললাম, এটা কাইন্ড অফ কোয়ালিফাই করে নাই আমার আলোচনার রেফারেন্স হিসেবে উল্লেখ করার জন্য বা এটার উপর ভিত্তি করে কোনো কনক্লুশনে পৌঁছানোর জন্য, যেই কারণে যে ইমাম সাহেবের এক পাশে একজন ইমাম দাঁড়াইছেন, বিকল্প ইমাম। তো এক পাশে দাঁড়াইছেন দেখে অন্য পাশ খালি থাকে, জিনিসটা ভালো দেখায় না, সিমেট্রিক হয় না, এই কারণে আরেকজন এনে দাঁড় করে দিছে। doesn't make sense. এটা doesn't make sense. মানে বুঝতেছিলাম যে খবরটা কি বলতেছে, এটা doesn't make sense, right? অবশ্যই এটা একটা সেকেন্ডারি সোর্স, নিউজ সোর্স, প্রাইমারি নিউজ সোর্স না। তারা এখানে ঢাকা পোস্ট আবার রেফারেন্স দিচ্ছে রিউমার স্ক্যানার। আচ্ছা, ভালো কথা। রিউমার স্ক্যানার ফেসবুক পেজে গেলাম, গিয়ে রিউমার স্ক্যানার ফেসবুক পেজে আমি এমন কোনো পোস্ট নাই। ওয়েল, ইন্টারেস্টিং। আমি ফিশি বলবো কিনা জানি না, বাট ইন্টারেস্টিং। ওয়ান মোর টাইম, যেই কারণে মূলত আজকে আলোচনাটা করতেছি,
স্টিল আমি দেখতেছি ঢাকা পোস্টের এই ইয়েটা রিলায়েবল কিনা আমি বুঝতেছি না, তাদের এই খবরটা রিউমার স্ক্যানারের পেজে পাচ্ছি না, এবং তারা যে কারণ দেখাচ্ছে কারণটা আমার কাছে ঠিক রিজনেবল লাগতেছে না। তো এই জন্য এটা আমি আলোচনা করার সিদ্ধান্ত নিয়ে আবার পিছিয়ে গেছি যে না, আমার কাছে যথেষ্ট নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য কোনো ব্যাখ্যা নাই। ঢাকা পোস্টের ব্যাখ্যা আমি টোটালি আমি অ্যাকসেপ্ট করতে পারতেছি না। তখন আমি গেলাম ফেসবুকে গিয়ে আর একটু সার্চ দিলাম যে এই ভিডিওটার কথা বলা হচ্ছে, যেটা একটা ভিডিও আছে, তাহলে সেই ভিডিওটা খুঁজে পাই কিনা, সেটা হবে লাইক মোস্ট প্রাইমারি রেফারেন্স। এবং লাকিলি আমরা সেই ভিডিওটা খুঁজে পাইছি। তো ভিডিওটা আপনাদেরকে দেখতে দিব এখনই। সেটার করার আগে পাশাপাশি আমি একটু আপনাদেরকে আলোচনা করে ধরাই দিই যে কোন কোন বিষয়গুলোর প্রতি আমরা ফোকাস করব ভিডিওটা দেখার সময়। সো সেখানে আমরা দেখতে পাবো আসিফ মাহমুদ, উনি কিন্তু এই খবরে যেরকম করে বলে, উনি কিন্তু আসলেই হচ্ছে ইয়েতে দাঁড়ান নাই, শুরুতে নামাজের শুরুতে প্রথম কাতারে দাঁড়ান নাই, উনি কিন্তু সাধারণ মানুষের সাথে প্রথম কাতারে দাঁড়াইছেন, ইমামের পাশে দাঁড়ান নাই। আচ্ছা, তারপর কি জানি একটা কি হয়, লক্ষ্য করবেন যে ইমাম সাহেব ওনার মানে নর্থ ওয়েস্ট কর্নারে লাইক কত লাইক 11 o'clock আর কি অ্যাঙ্গেলে হচ্ছে উনি দেখেন যে কার দিকে যে তাকানোর পর কার সাথে চোখাচোখি হয়, সেখানে আঙ্গুল দিকে একটা ইঙ্গিত করেন, বেসিক্যালি কোনো একটা মানুষের সাথে এখানে একটা ওনার চোখাচোখি হয়, একটা কমিউনিকেশন হয়। তারপর উনি ঘুরে হইতেছে বলেন যে একজন সামনে চলে আসেন, রাইট? নামাজ শুরু হচ্ছে। একজন সামনে আসতে পারে। আসিফ উপদেষ্টা উনি কিন্তু শুরুতে সামনে আসতে চান না, ওনার পাশের কয়েকজন মিলে ওনাকে বলে আপনি সামনে যান, আসিফ বলেন আপনি সামনে যান। তখন সেখানে আরেকজন লোক এক্সট্রা এক স্টেপ সামনে এসে আসিফকে ইয়ে করে যে না না আপনি আসেন। তো এই খবর অনুযায়ী ঢাকা পোস্টের যিনি সামনে এসে ওনার আসিফকে মোটামুটি জোর করে আনেন, উনি হচ্ছেন ডিসি। খবরটাতে কোথায় দেখলাম যে উনি ডিসি। তো এখন আমি ঢাকা পোস্টের এই খবরটা বিশ্বাস করতে পারতেছি, কারণ ভিডিও ছোট যা দেখলাম তার সাথে সকল ডিটেলস মিলতেছে। নামাজ শুরু হচ্ছে। একজন সামনে আসতে পারে। এই বলো না। স্টিল যে প্রশ্নটা আমার মাথায় এখনো ঘুরপাক খাচ্ছে যে তাহলে রিউমার স্ক্যানার রেফারেন্স ওরা ব্যবহার করলো, রিউমার স্ক্যানারের পেজে কেন এই পোস্টটা নাই নাম্বার? আমরা আমাদের আলোচনা ক্লোজ করে ফেলি। যে মূল পয়েন্ট আলোচনা করতে চাচ্ছিলাম সেটার কারণে যে আমার কাছে খুব অবাক লাগে, আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যাই আমি যখন অনলাইনে এই মবদের এইসব কাণ্ড দেখি। আমার বিস্ময়ের ঘোর কাটে না যে কিভাবে মানুষ এত ডিসঅনারেবল হইতে পারে। স্পেশালি ইলিয়াস পিনাকি এনাদেরকে সারাদিন গুজববাজ বলেই কারণে, স্পেশালি পিনাকি যে কি শুরু করছিল, পিনাকি ভট্টাচার্য যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয় তখন তো ওনার প্রচণ্ড চুলকাচ্ছিল, ওনাকে কেন কেউ পাত্তা দিচ্ছেন এই কারণে। এবং এটা একটা মজার ব্যাপার, দেখেন যে এই ভদ্রলোকের যে কোনো নৈতিক অবস্থান নাই এটা উনি কতভাবে প্রমাণ দিচ্ছেন। আমি যদি এখন পিনাকি ভট্টাচার্যকে নিয়ে ব্যাশ করতে আলোচনা করতেছি না, কিন্তু প্রসঙ্গক্রমে আসছে এবং আমরা যে পয়েন্ট মেক করার জন্য আলোচনা করতেছি সেটার জন্য 100% রেলেভেন্ট দেখেই আলোচনাটা করতেছি। যে যেহেতু পিনাকি ভট্টাচার্য এই ধরনের গুজব ছড়ান যে উনি, আমি কিছুদিন আগে ফেসবুকে লিখছিলাম যে উনি ঠিক এভল নাকি লাইক ডাম আমি জানি না। আমার ওনার অ্যাক্টিভিটি আমি সত্যি আসলেই বুঝি না, কখনো কখনো লাগে পুরা ডাম, কি বলতেছে কি করতেছে লাইক ওকে। আবার কখনো দেখি যে না স্মার্ট লোক। তো একটা মানুষ একই সাথে স্মার্ট এবং ডাম হইতে পারে না, তা না, হইতে পারে। আমার কাছে মনে হয় উনি ডেলিবারেটলি বিশ্বাস বলবো কিনা যে উনি ডেলিবারেটলি এগুলো করে বেড়ান। উনি মবকে জানেন কি করলে কি হবে। উনি জাস্ট এটাই দেখেন যে যেই লোক এই উপদেষ্টা পরিষদের সমালোচনার পর সমালোচনা, কি পায়ে পায়ে দোষ প্রত্যেকটা লাইক ইয়ের পর। আপনারা তো দেখছেন কি একটা তামাশা করছে জুলাইয়ের পর, এই লোকের উৎপাতে রীতিমতো দেশের দাঙ্গা লাগাই দিচ্ছে। কেন? অনেকদিন পর এটা আমরা ফাইন্ড আউট করছি এবং আমি আমার চ্যানেলে আলোচনা করছি যে অনেকদিন পর ওনার কথার ভিডিওর একটা জায়গা থেকে প্রথমবার যখন উনি রিভিল করেন কি কারণে উনি এমন করতেছেন, তখন এগেন আপনারা যারা দেখছেন জানেন আমি একটা এপিসোড করছিলাম ডেডিকেটেড যে ও আচ্ছা এই কারণে উনি এরকম করতেছেন যে ওনাকে পাত্তা দিচ্ছে না, কেউ ওনাকে ডেকে উপদেষ্টা বানাচ্ছে না, বা ওনার কাছ থেকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে না, বা ওনাকে সুশীল হিসেবে কেউ গুনতেছে না, এই কারণে উনি এরকম পাগলামি করতেছেন। তারপর যখনই ওনার সাথে উপদেষ্টা পরিষদ বলি বা সরকার বা অ্যাডমিনিস্ট্রেশন যোগাযোগ করতে শুরু করলো, এখন 100% 80 ডিগ্রি পল্টি নিয়ে এখন সারাদিন এই সরকারের প্রশংসা, একটা সমালোচনা নাই। তাহলে আপনার কি এই সরকারের, যেই সরকারের আপনি প্রত্যেকটা পদে পদে সমালোচনা করার জিনিস পাচ্ছেন, সেই একই সরকারের এখন সমালোচনা করার জন্য একটা জিনিসও পাচ্ছেন না?
তাহলে তো আপনার মধ্যে কোনো সততা নাই। তার মানে আপনি সমালোচনা কারো করবেন কি করবেন না, বা কারো গুণগান করবেন কি করবেন না, সেটা নির্ভর করে আপনার সাথে তার ব্যক্তিগত সম্পর্ক কেমন। তাহলে আপনি যে এত প্যাশনেট হয়ে যখন সমালোচনা করতেছিলেন, এমন প্যাশন নিয়ে করতেছিলেন যেন আপনার নৈতিক অবস্থানের কারণে আপনি টিকতে পারতেছেন না, তার মানে আপনার কোনো নৈতিক অবস্থান নাই। তার মানে আপনার একটা কিবলা আছে, অথবা আপনার একটা ধান্দা আছে, সেই ধান্দার সাথে মিললে আপনি একরকম আচরণ করেন, ধান্দার সাথে না মিললে আরেক রকম আচরণ করেন। এবং এটা শুধুমাত্র এই ঘটনার প্রেক্ষিতে বলতেছেন, এটা থ্রু আউট দেখে আসতেছি ওনাকে নিয়ে। উনি একসময় ছিলেন পুরা শাহবাগী মানে কড়া শাহবাগী। জামাত ইসলামকে পারলে শুলে চড়ান না, জামাত ইসলামের সবাইকে ফাঁসি দেন পারলে। সেই ভদ্রলোক এখন আবার ফুল জামাতি, এখন সারাদিন শাহবাগী পিটান। এরকম ওনার এত অসংখ্য পোল্টির ঘটনা সামনে আসছে বিধায়, এবং এখন যেটা একটু আগে আলোচনা করলাম, যেভাবে এই উপদেষ্টা পরিষদ নিয়ে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে উনি ডিগবাজি মেরে ফেলেন আমাদের চোখের সামনে। তো ওনার যে কারণে সকল কিছু মিলায় ওনার, আমার মনে হচ্ছে, আমি লাইক আই ডু থিঙ্ক যে উনি খুব ডেলিবারেট হইতেছে ধান্দাবাজ টাইপের লোক। আমি ওয়ার্ডটা শুনতে একটু খারাপ শোনাইতে পারে, কিন্তু আমার কাছে এমনই মনে হচ্ছে উনি জেনে বুঝে ধান্দা করতেছেন, এবং মবকে যেভাবে প্লিজ করা যায়, এগুলো করা যায়, উনি ওনার মতো করে নিচ্ছেন আর কি। যা হোক, তো যে কারণে ওনাকে নিয়ে এতক্ষণ কথা বললাম, অকারণে বলি নাই। সেটা হচ্ছে যে উনি এই কাজটা প্রচুর করছিলেন, এবং এটা আমাকে বীতশ্রদ্ধ শুধু না, পাকরুদ্ধ শুধু না, আমাকে লাইক মানে রীতিমতো ঘৃণা উদ্রেক করার মতো। কার সাথে কার কি ছবি সেটা দেখায় বিশাল থিওরি নামায় ফেলতেছে, বিশাল ওই লোকের নামে কুচ্ছা রটায় ফাটাই ফেলতেছে একটা ছবির ভিত্তিতে। তখন আমি একটা এপিসোড আলোচনা করছিলাম যে আরে ভাই, গত 15 বছর ধরে ফ্যাসিস্টরা ক্ষমতায় আছে। এই দেশের মানুষ কোনো কাজ করতে গেলে কোনো না কোনো ক্যাপাসিটিতে এদের সাথে কখনো না কখনো ইন্টারাকশন হবেই, এটা অ্যাভয়েড করার কোনো উপায় নাই। সেখানে একটা দুইটা ছবি থাকতেই পারে। হোয়াট ডাজ ইট ইভেন মিন যে অমুক উপদেষ্টার সাথে গত ফ্যাসিস্টদের তমুকের একটা ছবি আছে, একসাথে দাঁড়ায় দুজন পাশাপাশি ছবি তুলছে, এটা দেখায় পিনাকি ভট্টাচার্য বিশাল থিওরি নামায় ফেলতেছে, সে ফ্যাসিস্টের দোষর, তমুক ফ্যাসিস্টের দোষর, অমুক ফ্যাসিস্টের দোষর। তারপর যখন আস্তে আস্তে পিনাকি ভট্টাচার্যের নিজের ছবি বের হওয়া শুরু হলো, যে উনি সারা জীবন অমুক তমুকের সাথে ছবি তুলে বেড়াইছেন, প্রচুর ফ্যাসিস্টদের সাথে ছবি তুলছেন, হ্যাঁ, তখন আর কোনো আলাপ নাই। এবং এগেন ওনার যে নাদিয়া ইসলাম, যে ভদ্রমহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ওনার, সেই নাদিয়া ইসলাম বের হয়ে এসে অনেক কথাবার্তা বললেন। তো যাই হোক, এই ভদ্রলোকের লাইফ ইজ ফুল অফ কন্ট্রাডিকশন এবং ফুল অফ হিপোক্রেসি, এবং ফুল অফ হিপোক্রেসি কন্ট্রাডিকশন অনলাইনে মনে হয় সবার মধ্যেই পাবেন। যাই হোক, তো যে কারণে বললাম যে এই ছবি নিয়ে উনি যে কত তামাশা করছেন একটা সময়, এবং আমার কাছে টু মাই সারপ্রাইজ এবং টু মাই অ্যাস্টনিশমেন্ট, শিক্ষিত লোকজন এগুলো নিয়ে লাফায়। একটা মানুষ এই প্রশ্ন করার জন্য আমার কাছে এগুলো অবাক লাগে, মানুষ কিভাবে এত নিচে নামতে পারে। একটা মানুষ নিয়ে প্রশ্ন করার জন্য যে আপনি কি নিয়ে এমন করছেন, আপনি একটা মানুষের একটা ছবি নিয়ে আপনি এভাবে লাফাচ্ছেন কেন? এই ছবিটা কি মিন করে, কখন কোন প্রেক্ষিতে তারা তুলছে আপনি জানেন নাকি? এবং একটা ছবি 15 বছর ফ্যাসিস্ট একসাথে ছিল, এরকম নানান ক্যাপাসিটিতে ইন্টারাকশন হইতেই পারে, একটা ছবি উঠতেই পারে। এটা যে এই ছবি নিয়ে বের করে আপনি কেন একটা মানুষকে এভাবে ডিফেম করতেছেন, এভাবে লাইবেল করতেছেন রীতিমতো, কি ঘটনাটা কি? নাই, এই ধরনের মিনিমাম স্ট্যান্ডার্ড করার জন্য, হোল্ড করার জন্য কোনো লোক নাই। শিক্ষিত অশিক্ষিত সমানে ধুমায়া পিনাকি মাথায় তুলে নাচতেছে। এবং এই পিনাকি এবং ইলিয়াসে যে কি জানি বলে ফাহাম আব্দুল সালাম, উনি তো ভদ্রলোক দীর্ঘদিন আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন। ফাহাম আব্দুল সালাম ভদ্রলোক যখন আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন, উনি একসময় পিনাকির গুণমুগ্ধ কাকে বলে, ইলিয়াস পিনাকির বোথ, ইলিয়াস নট সো মাচ, পিনাকি তো মানে অ্যাগেন আমি তো ওনার ফ্রেন্ড লিস্টে ছিলাম সেই সময়টাতে। আমি তখন ওনার প্রতি রেসপেক্ট হারাই ফেলছি। মতানৈক্য থাকতে পারে মানুষের, এই আন্ডার এনি সার্কামস্টেন্সেস কেউ যদি পিনাকি ভট্টাচার্যকে রেসপেক্ট করে এবং ইলিয়াস হোসেনকে রেসপেক্ট করে, তখন আওয়ামী লীগের সময়, নির্বাচনের আগে, যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, সেই সময় পিনাকি ভট্টাচার্য এরকম ফ্যাসিস্ট নিধন করে বেড়াচ্ছিল, তখন সেগুলো নিয়ে ফাহাম আব্দুল সালামের প্রশংসা, শুধু প্রশংসা না, শ্রদ্ধা, পিনাকি ভট্টাচার্যের প্রতি বুকের গভীর, তলপেটের গভীর থেকে ওনার শ্রদ্ধা উঠে আসে। ওগুলো দেখে আমি অবাক যে কিভাবে পারে একটা মানুষ, যে পিনাকি ভট্টাচার্য কি বলে, কি করে, কি দেখায়, এরকম একটা মানুষ, এরকম একটা গুজববাজ, ইলিয়াসরা কি করতেছে, এরকম গুজববাজকে কিভাবে একটা অনারেবল মানুষ রেসপেক্ট করতে পারে। আমি হিসাব মিলান এদের কর্মকাণ্ড দেখে, অনলাইনের এদের কাজকর্ম দেখে, যাদেরকে ভদ্রলোক শিক্ষিত লোক ভাববেন, এদের উদ্ভট উন্মাদনা দেখে কোনো হিসাব মিলাইতে পারি না। তো সেই পিনাকি ভট্টাচার্য এবং সেই ইলিয়াস হোসেন তো লেগে গেছেন ফাহাম আব্দুল সালামের পেছনে, এবং কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া ইলিয়াস গুজব ছড়াইতেছে ফাহাম আব্দুল সালামের বিরুদ্ধে, পিনাকি ভট্টাচার্য। এখন হঠাৎ করে ফাহাম আব্দুল সালাম বুঝতেছেন যে ইলিয়াস হোসেন হইতেছেন উবার ড্রাইভার, মিথ্যাবাদী, এবং পিনাকি ভট্টাচার্য গুজববাজ। ও আচ্ছা, এটা বোঝার জন্যে আপনার সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব হইতে হইল। এর এক পর্যন্ত এটা বোঝেন নাই আপনারা। আপনাদের সাথে ব্যক্তিগত দ্বন্দ্ব না, যতদিন পর্যন্ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে গুজব করছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে সমানে মিথ্যা ছড়াইছে, খুব মজা লাগছে, হাততালি দিয়েছেন। একমাত্র আমরা সমালোচনা করছি, আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে মিথ্যা বললেও সমালোচনা করছি, এই বিপ্লবী বা বিপ্লব মারানি বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গুজব ছড়াইলেও সমালোচনা করছি। উই হ্যাভ বিন কনসিস্টেন্ট ইন আওয়ার স্ট্যান্ডার্ড। কিন্তু
মানে এটা কি অনেক বেশি প্রত্যাশা যে মিনিমাম কনসিস্টেন্সি, মিনিমাম সততা প্রত্যাশা করা অনলাইনের মানুষদের কাছ থেকে, এটা কি খুব বেশি প্রত্যাশা হয়ে যায়? অ্যাপারেন্টলি ইয়েস, সেটাই দেখতেছি। আসিফ মাহমুদের এই ছবিটা একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখার মতো, যেই ছবি দেখলে কোনো দ্বিধার অবকাশ নাই যে এখানে আসিফ মাহমুদ খুবই একটা বেয়াদবের মতো একটা আলাদা একটা নিয়ে যায় নামাজ নিয়ে আলাদাভাবে সবার সামনে দাঁড়ায় নামাজ পড়তেছে, নিজেকে কি হুনুরে ভাবতেছে। আপনার যদি এটার ব্যাকগ্রাউন্ড ফুল ভিডিওটা বা ব্যাকগ্রাউন্ড জানার সুযোগ আমাদের না থাকতো, আল্লাহর ওয়াস্তে আল্লাহর দুনিয়ায় কেউ যদি এই ভিডিওটা খালি না করতো, এই ভিডিওটা যদি আমাদের হাতে না থাকতো, আওয়ামী পান্ডারা মনে করেন এখন গুজব করে ভাষায়, এবং পিনাকি ভট্টাচার্য যদি আসিফ মাহমুদের পিছনে লাগতেন এবং ইলিয়াস যদি আসিফ মাহমুদের পেছনে লাগতেন, এই এক ছবি দিয়ে এরা যে কত গুজব নামাইতো। কপালটা খালি ভালো হইতেছে আসিফ মাহমুদের, উনি হইতেছে রং সাইড অফ হিস্ট্রি, রং সাইড অফ ইলিয়াস পেনাকি পড়েন নাই। তো এই ধরনের মানুষকে জন্য বলি যে আপনারা এগুলো এদেরকে রেসপেক্ট করবেন না। এরা হইতেছে আপনার, ঠিক আছে আপনার সাথে আজকে মিলতেছে, খুব নাচতেছেন, মাথায় তুলে লাফাইতেছেন, খুব মজা লাগতেছে, আপনার পক্ষে যাচ্ছে আজকে, কিন্তু যে লোক অনারেবল না, যারা মিথ্যাবাদী, যারা অনলাইনে গুজব ছড়ায়, তারা দেশ জাতি সমাজের জন্য ভালো না। খারাপ দিয়ে কখনো ভালো হয় না। শুধু ওনাদেরকে দোষ দিয়ে আসলে লাভ নাই, ওনারা তো আসলে ওনারা প্রচুর আপনাদের তথাকথিত উচ্চশিক্ষিত লোকজন দেখি গুজব করার বেলায় মাথার কাজ, ব্রেন গিট্টু লেগে যায়। গুজব করতে গেলে হুঁশ থাকে না, নিজের ওই যে কনফার্মেশন বায়াস যেটা বলে, নিজের সাথে একটু মিলে গেলে মাথার ঠাট্টুর ছিঁড়ে যায়। এটা যে কি পরিমাণ একটা মহামারী, এটা আমি অনলাইনে না আসলে আমি বুঝতে পারতাম যে মানুষ কি পরিমাণ কানা হইতে পারে, মানুষ কি পরিমাণ নীতিহীন হইতে পারে, অনলাইনে না আসলে বুঝতাম না।